শ্রাবণের কাছে ক্ষমা চেয়ে কোলে তুলে নিল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ আবারও বিপদে পড়ে যায়। মাস্কম্যান শ্রাবণের পেছন পেছন দৌড়তে শুরু করে। শ্রাবণ তখন ভাবে কি করব, কি করে নিজেকে বাঁচাবো, আমি কিছুই তো বুঝতে পারছি না। যা করার তাড়াতাড়ি করতে হবে। এরপর শ্রাবণ আবারও অনেকটা দৌড়ে দৌড়ে যাচ্ছে, লুকিয়ে পড়ে, তাও কোনো লাভ হয় না। মাস্কম্যান আবারও পেছন পেছন যেতে শুরু করে। এর মধ্যেই ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে রাহি আর জিকো। রাহি তখন বলে, কিরে শ্রাবণ, তোর কি হয়েছে? শ্রাবণ বলে, ও এসে গেছে, ও আবার এসে গেছে, এবার আমাকে শেষ করে দেবে। কথাটা শোনার পরেই জিকো তখন বলে, কাকে শেষ করবে? কী সব বলছিস, আমরা তো কিছুই বুঝতে পারছি না। শ্রাবণ বলে, এক্ষুনি তো ছিল সেই মাস্কম্যান। তখন সবাই বলে, মাস্কম্যান? কোন মাস্কম্যান? এখানে তো কেউ নেই। শ্রাবণ বারবার করে পেছনে তাকাতে থাকে আর বলে, তাহলে কি আমি ভুল দেখলাম? কি জানি, আমার মনে হচ্ছে ভুলই দেখেছি। এরপরেই রাহি বলে, শোন না, পিন্নিকে নিয়ে ওরা বেরিয়ে পড়ছে, এরপরেই ওকে দিয়ে আসবে বোর্ডিংয়ে, বুঝেছিস? ওম তখন অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে আর ভাবে যেভাবেই হোক শ্রাবণকে খুঁজে পেয়ে শ্রাবণকে আমায় নিয়ে ফিরতেই হবে ঘোষ বাড়িতে। কথা যখন দিয়েছি সেই কথা আমাকে রাখতেই হবে। এর মধ্যেই তখনই শ্রাবণ ভাবে, কি করে ওই মাস্কম্যান বারবার আমার পিছনে পড়ছে, আমি তো বুঝতে পারছি না। নতুন মা তো এরকম করবে না, তাহলে কে? এদিকে দাদু কথা বলতে থাকে আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমার ঋষিকা দিদিভাই সুখী হলে আমার আর কি চাই। ঋষিকার বিয়ে ঠিক হচ্ছে আর তার জন্যই কথা বলছে দাদু, কালকেই আশীর্বাদ হবে। মল্লারের মাসি কথা বলেছে দাদুর সাথে আর আশীর্বাদের ডেট ফিক্সড করে ফেলে, এমনকি বিয়ের ডেটও। তার মধ্যেই ভেঙ্কি চলে এসেছে স্ক্যান্ডেল বারের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে। রোহিণী বলে, ঠিক আছে, আমি এটা ভালো করে দেখে নিচ্ছি, তারপরেই দাদাভাইয়ের সাথে কথা বলতে হবে। এরপরেই দাদু তখন বলে, কোথায় গেল অমরেশ? কোথায় তুমি? এদিকে এসো। রানু আর অমরেশ চলে এসে বলে, বাবা কি হয়েছে? দাদু বলে, শোনো, কালকেই ওরা ঋষিকা দিদিভাইকে আশীর্বাদ করতে আসবে, আমাদের কিন্তু রেডি থাকতে হবে, বুঝলে? রানু বলে, কালকেই আসবে? ঠিক আছে বাবা, আমি সব কিছু রেডি করে রাখবো। এরপরে ঋষিকা কোথায় জিজ্ঞেস করতেই রোহিণী বলে, ও বন্ধুবান্ধবীদের সাথে আড্ডা মারতে বেরিয়েছে, চলে আসবে। তখন দাদু বলে, সামনেই তো বিয়ে, এখন আবার কি দরকার ছিল আড্ডা মারার? আমি তো সেটাই বুঝতে পারলাম না, কয়েকটা দিন ঘরে থাকলেই তো হয়। রানু বলে, থাক না বাবা, মেয়েটা এতদিন পর এসেছে, পুরনো বন্ধুবান্ধবীদের সাথে মিশবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? দাদু তখন বলে, হ্যাঁ সে তো ঠিকই, তবে বেশি যেন রাত না করে, এটা একটু খেয়াল রেখো। এর মধ্যে শ্রাবণকে জিজ্ঞেস করে জিকো, শ্রাবণ, তুই এই অবস্থায় বাড়ি গান করতে পারবি তো? শ্রাবণ তখন বলে, গান তো আমাকে করতেই হবে। রাহি বলে, দেখ, তুই যদি না পারিস তাহলে সুদীপদার সাথে কথা বলে আমি ওই আমার বান্ধবী আছে তনয়া, ওর সাথে কথা বলবো আজকের দিনটা যাতে ও ম্যানেজ করে নেয়। কিন্তু শ্রাবণ বলে, আমি গাইবো, এই সুযোগটা হাতছাড়া করলে হবে না। আরতদির ওখানে বাড়ি ভাড়ার টাকা দিতে হবে, যেটা এখন মিস্টার ঘোষ কিনে নিয়েছে। এর মধ্যেই শ্রাবণ চলে গেছে বারে গান করতে। শ্রাবণ তো গান করতে শুরু করে দেয়। শ্রাবণের গান শুনে প্রত্যেকে খুবই খুশি হয়, নাচ গান চলতে থাকে। এর মধ্যে ওম চলে এসেছে। ওমকে দেখে শ্রাবণ নিজের গান থামিয়ে দেয় আর বলে, ইনি এখানে কি করছে? আমি তো বলেছিলাম আমি যখন গান গাইব ইনি যেন আমার চারপাশে না আসে। এতবার করে কথাটা বললাম, কেউ শুনলেনই না। কি হলো সিকিউরিটি, ওনাকে বার করে দিন। কিন্তু সবার মাথায় নিচু হয়ে যায়। তখনই শ্রাবণ বুঝতে পারে আবার কোনো একটা গণ্ডগোল হয়েছে। এরপর ওম বলে, শ্রাবণ, তুমি আমার কাছ থেকে কোনোভাবেই পালাতে পারবে না। আমি সব কিছু কিনে নিয়েছি। এই বারটা সুদীপ বসুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। এই বার এখন আমার, এই বারের মালিক হলাম আমি। কথাটা শোনার পরেই তখনই শ্রাবণ বলে, আর কত কিছু কিনবেন আপনি? আমি যেখানে যেখানেই যাচ্ছি আপনি সেটাই কিনে নিচ্ছেন? বাপরে, আপনার তো অনেক ক্ষমতা বলতে হবে। ওম তখন বলে, প্লিজ শ্রাবণ, তুমি বোঝার চেষ্টা করো। শ্রাবণ বলে, কি বোঝার চেষ্টা করব? এরপর তখনই ওম সমস্ত সিকিউরিটিকে বলে ভেতরে যারা যারা ছিল তাদেরকে বাইরে বের করার ব্যবস্থা করে। আর শ্রাবণ তখন বলে, ওনারা সবাই টিকিট কেটে গান শুনতে এসেছিল, আপনি এই কাজটা করলেন কেন? এরপরেই ওম বলে, কেন করলাম সেটা আমি তোমাকে কৈফিয়ত দেব না, বুঝেছো?
এটা আমার বার, আমি যখন খুশি যা খুশি করতেই পারি। আর তখনই শ্রাবণকে কোলে তুলে নিয়েছে ওম। আর যেটা দেখে তখনই শ্রাবণের বন্ধুরা বলে, সত্যি যতই ওদের মধ্যে ঝামেলা থাক না কেন, ওদের মধ্যে কিন্তু রোম্যান্সও ভরপুর রয়েছে, যাই বলিস না কেন। এরপরে দাদু ফোন করেছে ওমকে, আর তখন ওম বিরক্ত হয়ে যায়। সাইডে গিয়ে ফোনটা ধরে বলে, ওল্ডম্যান বলো কি হয়েছে। ওল্ডম্যান বলে, কালকেই কিন্তু ঋষিকা দিদিভাইয়ের সাথে যার বিয়ে হওয়ার কথা তারা আশীর্বাদ করতে আসবে, বুঝতে পেরেছো তো? আমি কিন্তু আর লেট করতে চাইছি না, তুমি নাতবউকে নিয়ে আসবে তো? এরপরেই ওল্ডম্যানকে কথা দেয় ওম, যেভাবেই পারুক না কেন শ্রাবণকে নিয়ে এসে ঘোষবাড়িতে ফিরবে। দাদু তখন বলে, বাহ, তাহলে তো আর কিছু চাই না, ঠিক আছে আমি রাখছি, বলেই ফোনটা কেটে দেয়। এরপর শ্রাবণের সাথে আবার কোনো কথা বলতে গেলে এরপরে ফোন করেছে রোহিণী, আর বলে, দাদা ভাই বলছিলাম, তুই তো স্ক্যান্ডেলে 2 বছর ট্যাক্স কোনো পেই করিসনি, তুই নিজের ব্যবসাটা নিয়ে একটুও সচেতন না, তাই না রে? ওম বলে, আমি তো এখন একটু কাজে আছি, এই ব্যাপারে আমি তোর সাথে পরে কথা বলছি, বলেই ফোনটা কেটে দিয়ে এবার বলে, শ্রাবণ তোমাকে যেটা বলতে চাই। ঠিক তখন আবারও ফোন এসেছে। এরপরেই ওম বলে, আবার কে ফোন করলো? দেখে ভেঙ্কি ফোন করেছে, আর বলে, ব্রো কালকে অ্যাকাউন্টেন্টসে যেগুলো টাকা জমা ছিল সবটা আমি পে করে দিচ্ছি। এরপরেই শ্রাবণের কথাই ভাবতে থাকে ওম, আর বলে, শোন আমি এখন শ্রাবণের সাথে কথা বলছি, দয়া করে আর ফোনটা করিস না। এর মধ্যেই ওম বলে, এবার যেটা বলছিলাম। শ্রাবণ বলে, অনেকবার তো কথা বলতে বলতে থেমে গেলেন, আর কি বলবেন বলুন তো আপনি? এরপর শ্রাবণের ফোন এসেছে। ওম বলে, ফোনটা পরে ধরবে। শ্রাবণ বলে, আপনি যদি 3-4বার ফোন ধরতে পারেন তাহলে আমি একবার ফোন তো ধরতেই পারি। শ্রাবণ সাইডে গিয়ে কথা বলতে থাকে, আর তখন ফোন করে জিকো বলে, আমরা গাড়িতে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, এবারে বোর্ডিংয়ে দিয়ে আসি তাহলে। আর তখনই শ্রাবণ বলে, থ্যাংক ইউ রে, তোদের মতো বন্ধু বান্ধবী যেন সবাই পায়, বলেই তো ফোনটা কেটে দেয়। এরপর ওম বলে, শ্রাবণ তোমাকে ঘোষবাড়িতে ফিরে যেতে হবে আমার স্ত্রী হয়ে, তুমি যেমন আমার স্ত্রী আছো সেভাবে এখন ফিরে চলো। শ্রাবণ বলে, আমি তো নিজেই ওই বাড়ি থেকে বেরোতে চাইনি, একটা সময় আমি বলেও ছিলাম ওই বাড়ি থেকে যেদিন বেরোবো সেদিন আমার লাশ বেরোবে, সত্যি সেটাই বেরিয়েছে, আমি তো নিজের মধ্যে ছিলাম না। আপনাকে এত বার করে বলা সত্ত্বেও আপনি আমার কোনো কথা শোনেননি মিস্টার ঘোষ, আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না। তখনই মিস্টার ঘোষ বলে, ফিরে যেতে চাই না বললে তো হবে না, ফিরে যেতে হবে। শোনো, আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। শ্রাবণ বলে, আমি ফিরে যাব না। অন্যদিকে পরের দিন দেখা যায় যে আবারও ওই মাস্কম্যান চলে এসেছে। শ্রাবণ তাকে দেখে ভয় পায়। এর মধ্যে জিজ্ঞেস করে বসুধা যে, আচ্ছা শ্রাবণ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কাকে দেখে এত ভয় পাচ্ছ বলো তো? শ্রাবণ বলে, মাস্কম্যান। আর কথাটা শোনার পরেই তখন বসুধা বলে, মাস্কম্যান? এ আবার এতদিন পরে কি কোথা থেকে এলো? 2 বছর পর মাস্কম্যান কি করে এলো? এটা কি করে সম্ভব? কারণ অতীতেও হয়তো বসুধার সাথে এই মাস্কম্যানের কিছু একটা হয়েছিল, তার জন্য মাস্কম্যানের নাম শুনে শ্রাবণ তো ভয় পাই, উল্টে বসুধাও এখন ভয় পাচ্ছে।